আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নর্থ বেঙ্গল কর্তৃক অনলাইন ক্লাসে আমার প্রিয় স্টুডেন্ট এবং যারা আমাকে দেখবা তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি আল্লাহর রহমত তোমরা সকলেই ভালো রয়েছ। সেই সঙ্গে নর্থ বেঙ্গল পরিবারের সকল টিচার এ যাবত সুস্থ রয়েছে। মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো বেশ কয়েকদিন আমার পরীক্ষার জন্য বেশ কয়েকদিন ছুটি কাটালাম। এরপরে আবারও আমরা ক্লাসের দিকে ফিরে আসছি তোমাদের সুবিধার্থে। তো আল্লাহ রাসূল বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। অর্থাৎ আমরা যদি একটু এইভাবে বিশ্লেষণ করি যে আল্লাহর বিধান যে রয়েছে এই বিধান সম্পর্কে সবাইকে জ্ঞাত হতে হবে বা সবাইকে জানতে হবে, এটা আল্লাহ রাসূল ফরজ বলে ঘোষণা করছেন। আচ্ছা, যাই হোক, এই জন্য আমরা কন্টিনিউ শিক্ষাটাকে অন্বেষণ করার চেষ্টা করব। তো আজকের আমার আলোচ্য বিষয়, তোমরা জানো আমি ক্লাস 8-এর বিজ্ঞান সাবজেক্টটা নেই। তো আজকে আমাদের এই ক্লাস 8-এর বিজ্ঞানের 10ম অধ্যায় আমরা আলোচনা করব। এর আগে 9ম শেষ হয়েছে। দেখো, 10ম অধ্যায় এই তিনটা জিনিসের উপর আমরা আজকে আলোচনা করব: অম্ল, ক্ষারক আর লবণ। অম্ল কি, ক্ষারক কি, লবণ কি, এই তিনটা বিষয়ে আমরা আলোচনা করব। 10ম অধ্যায়টা 3টি প্রধান ভাগে বিভক্ত, আমরা যদি বলতে পারি। তার মধ্যে অম্ল, ক্ষারক আর লবণ। তো আসো, প্রথমে আমরা অম্ল দিয়ে শুরু করি। যে অম্ল, অম্ল বা অ্যাসিড প্রথমেই তোমরা জানো আমরা প্রয়োজনীয় তথ্য প্রদান করে থাকি। আমরা যদি একটু এভাবে বলি, এই অধ্যায়ে প্রয়োজনীয় যে তথ্য, প্রয়োজনীয় তথ্য, এই প্রয়োজনীয় তথ্যের মধ্যে আমরা প্রথমে অম্ল সম্পর্কে বেসিক ধারণা নেব আজকে। তো দেখো, আমরা প্রয়োজনীয় তথ্যের মধ্যে প্রথমেই চলে আসছি অম্ল বা অ্যাসিড। এই অম্লের অপর নাম অ্যাসিড। এটা একটা মনে রাখার বিষয় যে অম্ল বলতে সাধারণত অ্যাসিড সমূহকে বোঝানো হয়। অম্ল বলতে সাধারণত অ্যাসিড সমূহকে বোঝানো হয়। তো আমরা অ্যাসিড সম্পর্কে এই অধ্যায়ের যে কিছু তথ্য রয়েছে সেই তথ্যগুলো আমরা প্রদান করব। তার আগে আমরা জানাতে চাই যে অ্যাসিড আসলে কি বা অ্যাসিড কোনগুলো। এই কিছু অ্যাসিডের কিছু গুরুত্বপূর্ণ অ্যাসিডগুলোকে আমরা চিহ্নিত করব। তো যদি আমরা এই গুরুত্বপূর্ণ অ্যাসিডের মধ্যে আসি, তাহলে প্রথম নাম্বার আমি যেভাবে তোমাদেরকে পড়াই দেব ঠিক সেভাবে আমরা হোমওয়ার্ক করে দিবে। নাম্বার 1 হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর সংকেত HCl। নাম্বার 2 সালফিউরিক অ্যাসিড, সংকেত H2SO4।
তোমরা অনেকেই এর আগে হচ্ছে অ্যাসিডগুলো জেনেছো। তো যারা তোমরা জানো এই অ্যাসিড সম্পর্কে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। যারা জানো না বা হচ্ছে এখনো তোমরা আংশিক জানছো কিছু বিষয় হচ্ছে দেখো আবার নতুন করে জানার চেষ্টা করো, কারণ এই অধ্যায়ে আমাদেরকে অ্যাসিডটা খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা জিনিসের উপরে যেহেতু অধ্যায়টা প্রতিষ্ঠিত, তো আমাদেরকে আগে অ্যাসিড সম্পর্কে চিহ্নিত করতে হবে। আসলে তাহলে ঠিক এভাবে মুখস্থ করবো হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, সালফিউরিক অ্যাসিড H2SO4। এরপরে আমরা 3 নাম্বার লিখব আচ্ছা সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড C6H8O7, ঠিক আছে। এরপরে আসো এসিটিক অ্যাসিড বা ভিনেগার CH3COOH। এরপরে আসো 5 নম্বরে আসি পারক্লোরিক অ্যাসিড HClO3 ও 4, এটা হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। তাহলে আমরা একটু উপরের সংখ্যাগুলো মিশিয়ে দিচ্ছি। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো তারা এগুলো সুন্দর করে তুলে নিলাম বা স্ক্রিনশট দিয়ে রাখবা, পরে দেখবা। তো এরপরে আসো ছয় নম্বরে আসো ফসফরিক অ্যাসিড H3PO4, এটাকে বলে ফসফরিক অ্যাসিড। 7 নম্বরে আসো নাইট্রিক অ্যাসিড HNO3। আচ্ছা, এরপরে এগুলো একটু মিশিয়ে দিলাম আমি। আট নম্বরে আসো কার্বলিক অ্যাসিড কার্বনিক ফেনল কার্বনিক অ্যাসিড। আচ্ছা, oxalic acid COOH, oxalic
অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, এরকম আরো অনেকগুলো অ্যাসিড রয়েছে। আমরা অ্যাসিডগুলোর নাম হচ্ছে ধারাবাহিকভাবে লিখে দিব, সমস্যা নাই। তো দেখো আমি বলছিলাম হচ্ছে প্রয়োজনীয় তথ্যের মধ্যে অম্লকে, অম্ল বা হচ্ছে অ্যাসিড, এই অম্লের অপনাম হচ্ছে অ্যাসিড। আর অ্যাসিডের আমরা কিছু নাম দেখলাম, যেমন ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে অক্সালিক অ্যাসিড। তোমাদেরকে আমি একটা জিনিস, কমন জিনিস বলতে চাই। দেখো তোমরা যদি অ্যাসিডগুলোকে লক্ষ্য করো তাহলে প্রত্যেকটাতে দেখবা যে হাইড্রোজেন রয়েছে। কি রয়েছে? হাইড্রোজেন রয়েছে। অর্থাৎ আমরা যদি অ্যাসিডকে চিহ্নিত করতে চাই তাহলে কোনো যৌগের মধ্যে যদি এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রোজেন আয়ন প্রদান করে সেই সকল পদার্থকে অ্যাসিড বলে। তোমরা যদি অ্যাসিডের সংজ্ঞা চাও তাহলে দেখো এখানে একটা কমন জিনিস তোমরা লক্ষ্য করবে, যেমন সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো H2SO4, নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে ধরো HNO3। এগুলোতে কমন একটা জিনিস কিন্তু হাইড্রোজেন রয়েছে। অর্থাৎ কোনো যৌগের মধ্যে যদি হাইড্রোজেন পরমাণু বিদ্যমান থাকে আর সেটা যদি পানিতে ওএইচ প্লাস আয়ন, সেটা যদি পানিতে হাইড্রোজেন প্লাস আয়ন প্রদান করে তাহলে সেটিকে অ্যাসিড বলা হয়। আচ্ছা, অ্যাসিডের সংজ্ঞাটাও আমি দেবো, সমস্যা নাই। তাহলে একটা কমন জিনিস মনে রাখো যে যদি অ্যাসিড তোমরা চিনতে চাও তাহলে কমন একটা জিনিস এখানে অবশ্যই ওই যৌগটার মধ্যে হাইড্রোজেন পরমাণু বিদ্যমান থাকতে হবে, এক বা একাধিক। দেখো এখানে 3টা হাইড্রোজেন আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে 2টা আছে, এখানে 2টা আছে, এখানে একটা আছে। অর্থাৎ কমন একটা জিনিস এই অ্যাসিডগুলোর মধ্যে হাইড্রোজেন বিদ্যমান আছে। অর্থাৎ যে যৌগের মধ্যে হাইড্রোজেন এক বা একাধিক রয়েছে সেটি সাধারণত অ্যাসিড। তো এবার আমরা অ্যাসিডের সংজ্ঞা নেব। অ্যাসিড কি? তাহলে অ্যাসিড কি? ঠিক আছে, এই অ্যাসিড যদি কি অ্যানসার, মানে কি প্রশ্ন হয় তাহলে অ্যানসার হবে অ্যাসিড হলো ওই সকল পদার্থ যাদের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু আচ্ছা, অ্যাসিড হলো ওই সকল পদার্থ বা ওই সকল রাসায়নিক পদার্থ, তোমরা লিখতে পারো অ্যাসিড হলো ওই সকল পদার্থ যাদের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রোজেন প্লাস আয়ন প্রদান করে। আচ্ছা, তোমাদের জন্য আমি যতটুকু বলবো আপাতত যে সংজ্ঞাটা তোমরা মনে রাখবা, কারণ যেহেতু আমরা এখন অ্যাসিড সম্পর্কে বিশ্লেষণ করিনি, এই থেকে পরের লাইনটাকে বোঝানোর জন্য আরো কিছু তথ্য প্রয়োজন। তো আপাতত তোমরা এতটুকু মনে করো, অ্যাসিড হলো ওই সকল পদার্থ যাদের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে। ওকে, আপাতত তোমাদের চেনার জন্য আমি এতটুকুই বলবো। পরের যে লাইন আছে এবং যারা পানিতে হাইড্রোজেন আয়ন প্রদান করে, এটা আমাদেরকে রাসায়নিক বিক্রিয়া করে, এটা ইলেকট্রোলাইসিস করে আমরা এটাকে তোমাদেরকে হাইড্রোজেন আয়ন তৈরি করা হবে, সমস্যা নেই। তো দেখো এই সংজ্ঞাটা আসলে অ্যাসিড হলো ওই সকল রাসায়নিক পদার্থ বা ওই সকল পদার্থ যাদের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু। দেখো এখানে 3টা, এখানে একটা, তারপরে হচ্ছে সালফিউরিক অ্যাসিডে এখানে হাইড্রোজেন 2টা। তো দেখো 1 2 3 1, অর্থাৎ এই যে যাদের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে তারা হচ্ছে কি
আশা করি বোঝাতে পেরেছি, তারা হচ্ছে অ্যাসিড। তাহলে আমরা অ্যাসিডের বেসিক তথ্য নিলাম যে অ্যাসিড হলো ওই সকল রাসায়নিক পদার্থ বা ওই সকল পদার্থ যাদের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু বিদ্যমান। অ্যাসিড হলো, অর্থাৎ এই অ্যাসিড হলো ওই সকল রাসায়নিক পদার্থ যাদের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু বিদ্যমান। এতটুকুই হচ্ছে অ্যাসিডের বেসিক ধারণা। এরপরে আমরা যাব ক্ষারে। আসো ক্ষারক শূন্য। আচ্ছা, এবার আসো ক্ষারক। আচ্ছা, ক্ষারকটা কি আমরা যদি একটু সংজ্ঞায়িত করি তাহলে ক্ষারকের সংজ্ঞা হচ্ছে এরকম। ঠিক ওই ক্ষারক হলো সেই সকল বা ওই সকল রাসায়নিক বস্তু যাদের মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণু থাকে। এতটুকুই মনে রাখো। ক্ষারকের আমরা আগে সংজ্ঞা দিই। ক্ষারক কি? অ্যান্সারে আসবে ক্ষারক হলো সেই সকল রাসায়নিক পদার্থ যাদের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু থাকে। তোমাদের জন্য হচ্ছে এতটুকু। এবং পানিতে OH মাইনাস আয়ন প্রদান করে। আচ্ছা, ক্ষারকের সঙ্গে আমরা এতটুকু নেই তোমাদের জন্য যে ক্ষারক হলো সেই সকল রাসায়নিক পদার্থ যাদের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু থাকে। অর্থাৎ ক্ষার গঠিত হয় হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু থাকে। ঠিক আছে? ক্ষারক হলো সেই সকল রাসায়নিক পদার্থ যাদের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু থাকবে এবং যারা পানিতে OH মাইনাস আয়ন প্রদান করবে। তোমাদের জন্য এই নিচে এবং থেকে এই লাইনটা আমরা পরে শিখব। আগে আমরা ক্ষারকটাকে চিহ্নিত করি, পরে আমরা বিক্রিয়া করে এই OH তৈরি করব ক্ষারকের সঙ্গে পানির বিক্রিয়া করে। ঠিক আছে? তাহলে ক্ষারক আমরা দেখলাম, ক্ষারকের সংজ্ঞা দিয়েছিলাম। ক্ষারক হলো সেই সকল রাসায়নিক পদার্থ যাদের মধ্যে কি থাকবে? বেসিক্যালি হাইড্রোজেন আর অক্সিজেন, অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেন যদি কোনো একটা যৌগের মধ্যে থাকে সেটাকে আমরা ক্ষার হিসেবে বিবেচিত করতে পারি। তবে দেখো ক্ষার কিভাবে তৈরি করা হয়। এবার আসো, ক্ষার খুবই ইজি তৈরি করা যায়। আচ্ছা, ক্ষারক তৈরি আমরা কিভাবে ক্ষারক তৈরি করব? ক্ষারক তৈরির জন্য আমাদেরকে দুইটা জিনিস লাগতে হবে। এটা হচ্ছে ধাতু। ঠিক আছে? ধাতু প্লাস মানে ধাতুর সঙ্গে আমরা এই বক্সে থাকা দুটি পদার্থ বিক্রিয়া করব। একটা হচ্ছে অক্সিজেন বা OH মাইনাস আয়ন। তাহলে আমরা ইকুয়াল পাচ্ছি হচ্ছে। দেখো, তোমরা যারা আমাকে এই মুহূর্তে দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা ক্ষারক কিভাবে তৈরি করবে। ক্ষারক তৈরি করার জন্য আমাদের এই সূত্রটা, এটা একটা নিয়ম আমি বলতে পারি, তোমাদের সহজের জন্য বলতেছি যে ধাতু আর অক্সিজেন বা হাইড্রোক্সাইড যদি আমরা বিক্রিয়া করি, ধাতুর সঙ্গে যদি অক্সিজেন বা হাইড্রোক্সাইড বিক্রিয়া করি তাহলে আমরা পাবো হচ্ছে পরিশেষে পাবো কি? ক্ষারক, অর্থাৎ ক্ষারক তৈরি হবে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো তাদের উদ্দেশ্য বলছি, যারা পারবে, যেমন আমি জানি
সাজিদ আর সৃষ্টি মনে হয় দেখতেছো, তোমরা একটু তৈরি করে দেখো তো ক্ষার তৈরি করতে পারো কিনা, কমেন্ট বক্সে একটু তৈরি করো। আমি তোমাদেরকে শেখাবো যে ধাতুর সঙ্গে অক্সিজেন আর ওএইচ বিক্রিয়া করে দেখো তো ক্ষার তৈরি হয় কিনা। সৃষ্টি আর হচ্ছে আবু বকর সাজিদ ইসলাম মাহাদি নাকি যেন নাম রয়েছে, তো এদের দুজনের জন্য বললাম যে ক্ষারক তৈরি করার জন্য আমরা ধাতু অক্সিজেন অথবা হাইড্রোক্সাইড এই দুটোর যদি বিক্রিয়া করি তাহলে কিন্তু আমরা ক্ষারক তৈরি করতে পারবো। যেমন দেখো উদাহরণ, আচ্ছা তাহলে তোমরা জানো এই ধাতু কিন্তু আমরা যদি ধাতুর কথা বলি, সোডিয়াম একটা ধাতু। আচ্ছা সোডিয়ামের সঙ্গে যদি আমরা OH বিক্রিয়া করি, OH -1, তাহলে সোডিয়াম হচ্ছে +1, এর হচ্ছে -1 যুজুরি, যুজুরির সাথে একই, তাই আমরা কি বসাবো NaOH, এটা একটা ক্ষার। আশা করি বোঝা গেছে। দেখো আমরা ধাতু একটা হচ্ছে OH বিক্রিয়া করলাম, তাহলে আমরা কি পাচ্ছি ক্ষার পাচ্ছি। এরপরে আসো আমরা যদি ওটার সাথে Na+O2 যদি বিক্রিয়া করি -2 + 1 যুজুরি, তাহলে বিক্রিয়া করলে আমরা পাচ্ছি হচ্ছে Na2O, এটা একটা ক্ষার। আশা করি বুঝতে পারছো। যদি কেউ এই ধাতু অক্সিজেন মানে ধাতু চিহ্নিত করতে পারে, এই ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করতে পারে, তাহলে সেটি কি হবে ক্ষার। ধাতুর সঙ্গে যদি OH বিক্রিয়া করতে পারে তাহলে সেটি হচ্ছে ক্ষার। আশা করি বুঝা গেছে, খুবই সহজ, শুধু এই কৌশলটা মনে রাখতে হবে, এই কৌশলটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? এই কৌশল যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমরা ক্ষার এবং ধাতু তৈরি করতে পারবে। যেমন দেখো আমরা ধাতু বললাম পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে ধাতু। আমরা প্রথমে এই পটাশিয়ামের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করি, পটাশিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করি, তাহলে K2O পাওয়া যাচ্ছে, K2O। এরপরে আমরা ক্যালসিয়ামের সঙ্গে হাইড্রোক্সাইডের বিক্রিয়া করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে KCaOH2। কারণ কি এটা তো একটা যৌগমূলক, এই জন্য এর যুজুরিটা এই যৌগমূলকটা গ্রহণ করে, এই জন্য আমরা ব্র্যাকেট দিছি, এটা তোমরা জানো, এর আগে জানো। এরপরে যদি অ্যালুমিনিয়ামের সঙ্গে যদি আমরা অক্সিজেন বিক্রিয়া করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে Al2O3, O3, এগুলো সবগুলো হচ্ছে ক্ষার, সবগুলো হচ্ছে কি। তাহলে তোমরা কিন্তু ইজিলি ক্ষারক তৈরি করতে পারবে। ক্ষারক হচ্ছে সেই সকল রাসায়নিক পদার্থ যাদের মধ্যে অক্সিজেন, হাইড্রোজেন পরমাণু থাকে। দেখো এখানে অক্সিজেন আছে, এখানে হাইড্রোজেন প্লাস অক্সিজেন আছে, এখানে অক্সিজেন আছে, তার মানে এগুলো হচ্ছে কি ক্ষারক। শুধু এই সূত্রটা বা এই কৌশলটা মনে রাখতে পারলে ধাতু, অক্সিজেন অথবা হাইড্রোক্সাইড এগুলো বিক্রিয়া করলে ক্ষারক হয়ে যাবে। তো আশা করি বোঝা গেছে। তো তোমাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে, যারা একটু দেখছো তাদের জন্য বলতেছি আমি, তোমরা এগুলো সম্পূর্ণ করবে। যেমন লিথিয়াম প্লাস অক্সিজেন, তারপরে হচ্ছে সোডিয়াম প্লাস হাইড্রোক্সাইড, বিক্রিয়াগুলো সম্পূর্ণ করবে। তারপরে তোমরা পড়বে হচ্ছে সোডিয়াম প্লাস অক্সিজেন। আচ্ছা ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, এই বিক্রিয়াগুলো সম্পূর্ণ করবে যেগুলো। এরপরে লিথিয়াম প্লাস হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম প্লাস হাইড্রোক্সাইড, পটাশিয়াম প্লাস হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম প্লাস হাইড্রোক্সাইড, কপার প্লাস হাইড্রোক্সাইড, এই বিক্রিয়াগুলো সম্পূর্ণ করবে। এরপরে জিঙ্ক প্লাস হাইড্রোক্সাইড, জিঙ্ক প্লাস অক্সিজেন, আচ্ছা এরপরে আচ্ছা এগুলো তোমরা হোমওয়ার্ক করবে। এই অর্থাৎ যেগুলো তৈরি হবে সবগুলোই কিন্তু ক্ষার, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। আর
অ্যাসিড সমূহগুলোকে মুখস্থ করতে হবে, যেগুলো আমরা আজকে লেখাইলাম। কালকে আরও কিছু অ্যাসিডের নাম দেবো তোমাদেরকে, যেগুলো আমাদের এই অধ্যায়ে জানার জন্য প্রয়োজন। এরপরে আমরা লবণ কালকে শেখাবো। লবণ যে একটা বিষয়, লবণ তৈরি করা যায়, লবণ তৈরি করা ইনশাআল্লাহ তোমাদেরকে শেখাবো। আচ্ছা, এইগুলোই তোমরা হচ্ছে একটু হোমওয়ার্ক করে নিবা। এই হচ্ছে তোমাদের কাজ। আজকের মতো এইখানেই ক্লাস সমাপ্তি করব। তার আগে দুটি কথা বলি, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বাইরে চলাফেরা করবা, প্রয়োজনে বাইরে তাছাড়া সবসময় ঘরের মধ্যে পারতপক্ষে বাড়িতে থাকার চেষ্টা করবে এবং বেশি করে এই সুযোগটা ব্যবহার করো। তোমরা যাদের বই শেষ হয়ে গেছে পরবর্তী ক্লাস এর বইগুলো নিয়ে বাসায় প্র্যাকটিস করো। নর্মালি তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছো যে তোমাদের যারা জিএসসি পরীক্ষার্থী তাদের মনে হয় যদুসম পরীক্ষাটা আর হবে না, তবে এই স্কুলেই পরীক্ষা দিয়ে তাদেরকে পরবর্তী ক্লাসগুলোতে ধাবিত হবে। যাই হোক, সেটা তোমাদের ইজি ব্যাপার হবে। আমরা পরীক্ষা, বোর্ড পরীক্ষা ক্লাস স্কুলের পরীক্ষার মধ্যে একটু ভয় কাজ করে, স্কুলে তো ইজি মনে হয় সবসময় পরীক্ষা দিয়ে, এই জন্য এত টেনশন করা লাগবে না। তোমরা সবাই একটু পারতপক্ষে যারা বসে থাকবে না, কোনো একটা কাজ করো, পড়ালেখা করো। যারা স্টুডেন্ট আমি তাদের উদ্দেশ্যে বলছি যে যদি ক্লাস 8-এর সকল সাবজেক্ট শেষ হয়ে যায় তাহলে ক্লাস 9-এর বই পড়া শুরু করে দাও, তোমার ভবিষ্যতের জন্য বলছি, কারণ পড়ালেখা করতেই হবে। এই বলে আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।